নমস্কার ত্রিপুরার সমস্ত দর্শকদের আজকের আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত। আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি রয়েছেন রাজ্য সিপিআইএম দলের রাজ্য সম্পাদক শ্রী বিজন্দর মহাশয়। প্রথমেই ওনাকে আমাদের স্বাগত জানাই আমাদের স্টুডিওতে আসাতে এবং আমাদের মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে। দাদা, আপনার সাথে আজ আমরা কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পর্কে, দেশের রাজনৈতিক চাপামুক্তর বিষয়গুলি নিয়ে সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের ত্রিপুরা এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের বিষয় নিয়ে। ইতিমধ্যেই আপনাদের প্রচার জোর কদমে চলছে। সামনের 24শে ফেব্রুয়ারি নির্বাচন। সেই দিক দিয়ে আপনাদের দল কতটুকু তৈরি? না, নির্বাচনের জন্য তো আমরা মানুষকে তৈরি করার কাজে অনেক আগে থেকেই নেমেছি। আমাদের প্রচারে ব্যাপক অংশের নারী, পুরুষ, যুবক, ছাত্র তারা অংশগ্রহণ করছেন। সেদিক থেকে আমরা উৎসাহিত এবং নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ হওয়ার পথে, শুধু ভোটটা বাকি। 24 তারিখে ভোট। আশা করছি আমরা ভালো ফলাফল হবে। দেখা গেল এবারের বিভিন্ন উপজাতি রাজনৈতিক সংগঠনগুলি ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে ভোটের সরব হয়েছে। সেই ত্রিপুরাল্যান্ডের দাবিটিকে আপনারা কতটুকু যুক্তিগত মনে করছেন? দাবি তো যে কেউ করতে পারে, যেমন কামতাপুরি আলাদা রাজ্যের দাবিতে আজকে জলপাইগুড়ি এবং ওই আসাম বর্ডারে রেল অবরোধ এগুলো হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে ত্রিপুরাল্যান্ড মানে আলাদা রাজ্যের দাবিদার কারা? যারা একসময় স্বাধীন উত্তর পূর্বাঞ্চল, এরপরে স্বাধীন ত্রিপুরা স্লোগান নিয়ে অস্ত্র হাতে নিয়ে জাতি উপজাতি উভয় অংশের বহু মানুষকে হত্যা করেছে এবং জাতি উপজাতি মানুষের মধ্যে একটা সংঘাতের পরিবেশ সৃষ্টি করেছিল। এরাই প্র্যাকটিক্যালি উপজাতি জনগণের যে অর্থনৈতিক, গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নানান ইস্যু বাদ দিয়ে আলাদা রাজ্যই ওরা সমাধান বলে মনে করে। অ্যাকচুয়ালি তারা চায় জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে, কারণ এই জাতি উপজাতির মধ্যে একতাটাই হচ্ছে বামফ্রন্ট সরকারের জনক। বামফ্রন্ট সরকারকে যদি হটানো ইচ্ছে করতে হয়, তাইলে জাতি উপজাতি মানুষের ঐক্যটাকে নষ্ট করতে হবে। যখন যে স্লোগানের সুবিধা সেই স্লোগানই ওরা দিচ্ছে। এই স্লোগান বিভেদকামী স্লোগান। আলাদা রাজ্য হলেই, উপজাতি রাজ্য হলেই উপজাতি জনগণের সমস্যার সমাধান হয় না। এটা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে দেখা গেছে। আর তাছাড়া উপজাতিদের মধ্যে একটা গোষ্ঠী না, 19টা গোষ্ঠী আছে। ভবিষ্যৎ দিনে এমনও হতে পারে যে ওই সমস্ত যে গোষ্ঠীগুলো, তাদের দিক থেকে নানান প্রশ্ন উঠতে পারে, যেটা একেবারেই অযৌক্তিক, অবাস্তব। একসঙ্গে ত্রিপুরায় আমরা আছি, ট্রাইবেল নন ট্রাইবেল। একসঙ্গে থাকলে সরকারের দৃষ্টিভঙ্গি যদি সঠিক থাকে, তাইলে শহর উন্নয়নের কাজ হয়, শহরে, গ্রামেও হয়, উপজাতি এলাকায় তো হয়। গঙ্গানগর এখানে নতুন ব্লক হলো, এটা প্রকৃষ্ট উদাহরণ আমাদের সামনে। সেই দিক থেকে আমরা এবারকার নির্বাচনে যে লড়াইটা চালাচ্ছি, রাজনৈতিক লড়াই, সেটা হচ্ছে একদিকে শান্তি, সম্প্রীতি, জাতি উপজাতি মৈত্রী এবং ত্রিপুরা রাজ্যের অখণ্ডতা রক্ষার জন্য জনগণের কাছে আমরা আবেদন করছি। আমরা অমরপুর বাই ইলেকশনেও এটা আমরা করেছি, শহরের ইলেকশনেও আমরা করেছি। মানুষ ব্যাপকভাবে আমাদের ভোট দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে সেই দিক থেকে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে অখণ্ড ত্রিপুরা, আলাদা রাজ্য না। তো ভিলেজ কমিটি ফলাফল আমরা আশা করছি যে
এই ধরনের বিভেদকামী যে প্রস্তাব, সেই প্রস্তাব জনগণ বাতিল করে দেবেন উপজাতি অংশের মানুষ। এই সম্প্রতি শেষ হয়ে গেল অমরপুর উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেল, দেখা গেল পূর্বের যে রেজাল্ট ছিল তার থেকে আপনারা প্রায় 1000-এর উপরে ভোট এবার বেশি পেয়েছেন। সেটা কি এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে আপনাদের জন্য কোনো ভালো ফল আনবে? অ্যাকচুয়ালি একটার পর একটা নির্বাচনে আমাদের ভালো ফল হচ্ছে। আমাদের ফল মানেটা কি, আমরা যে ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি, আমি বললাম আগে, শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং অখণ্ড ত্রিপুরা, এগুলো আমরা সমস্ত নির্বাচনে আমরা বলছি। মানুষ বিবেচনা করে দেখেছেন এই স্লোগানগুলো একদিকে লড়াই করার ক্ষেত্রে বামপন্থীরা তারা কেন্দ্রের সঙ্গে লড়াই করে, কেন্দ্রের হাত থেকে ছিনিয়ে আনে, আবার বামফ্রন্ট সরকারের দিক থেকেও তারা তদবির করে, তদারকি করে এবং যা পয়সা করি আসে সবগুলোকে জনগণের উন্নয়নে খরচ করার জন্য উদ্যোগ নেয়। তো সেই যে কথা এবং কাজের যে মিল মানুষ খুঁজে পেয়েছিলেন, সেই কারণেই মানুষ শান্তি সম্প্রীতি শিবিরকে ভোট দিয়েছিল। এটা যেহেতু আমরা স্লোগানটা সামনে নিয়ে যাচ্ছি, সেই কারণে আমাদের ভোট। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে ওইটা। ভিলেজ কমিটি নির্বাচনের ক্ষেত্রেও তাই, রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকে লড়াই করছে। ন্যাচারালি কেন্দ্রে যারা আছে, কেন্দ্রে যারা ছিল, রাজ্যে যারা বিরোধী দল, তারপরে টুইটারল্যান্ডের দাবিদার যারা, তাদের যে রাজনৈতিক চরিত্র, মুখোশ, এগুলো উন্মোচিত করাটা নিশ্চিতভাবে আমাদের রাজনৈতিক কর্তৃত্ব, নির্বাচনী প্রচার সেটি আমরা করেছি। সেই দিক থেকে অমরপুরের ফলাফল এবং সামনে ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য যে ফলাফল আমরা আশা করছি, সেটা এই 4টা শব্দের প্রতিফলন সেখানে ঘটবে। মানুষ শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং অখণ্ড ত্রিপুরার পক্ষেই রাখবে। সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আপনাদের যে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে অনেকগুলি ভিলেজ আপনারা জয়যুক্ত হয়ে গেছেন। সেই নিরিখে কি বলতে পারেন যে এবারের ভিলেজ কমিটি নির্বাচনে আপনারা বিপুল ভোটে এবং জনসমর্থন আদায় করতে পারেন? গতবারের চেয়ে ফলাফল ভালো হবে। এখন এগুলো বিধানসভা নির্বাচনের মতো তো না, বা লোকসভা নির্বাচনের মতো না। স্থানীয় কতগুলো সমস্যা থাকে, তারপরে বিভিন্ন গোষ্ঠী থাকে, নানান ব্যাপার থাকে। তো কিন্তু রাজনৈতিক যে প্রশ্ন, সেই রাজনৈতিক প্রশ্নে আমরা মনে করছি গতবারের চেয়ে আমাদের ফল ভালো হবে। এবং গতবার যেসব ভিলেজ আমাদের হাতছাড়া হয়েছিল, সেই ভিলেজগুলোকেও অনেকগুলোকে আমরা এবার আনতে পারব। এখন তার ব্যতিক্রমও থাকতে পারে, আমাদের কাজকর্মের সঠিকতার অভাবের জন্য কোনো কোনো জায়গায় সেটা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের আসন, আমাদের ভিলেজ বাড়বে। যে বলছিলেন যে গঙ্গানগরের কথা তুললেন, গঙ্গানগরের বলতে গেলে আমি এখানে একটা প্রশ্ন উঠতে যাচ্ছি যে টিপিপি বা পিপলস পার্টি আর আইএনপিটি দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে থেকে মানে আঘাত করে যৌথভাবে নির্বাচনে লড়াই করছেন। সেই দিক দিয়ে কি আপনাদের দল এই আমার সাথে কোনো প্রভাব ফেলবে তাদের? এটা না তো, নানান জায়গাতে কংগ্রেস, বিজেপি, আইএনপিটি, আইপিএফটি, এরা তো শুধু এই জায়গায়, এই টিপিপি না কি নাম, টিপিপি, হ্যাঁ, টিপিপি ত্রিপুরা পিপলস পার্টি, পিপলস পার্টি, এগুলো 1-to-1 কনটেস্ট হচ্ছে অনেক জায়গাতে, একসঙ্গে সমঝোতা করে। এটা মানুষের কাছে অপরিষ্কার যে সবাই মিলে বামফ্রন্ট হটাতে চায়। কোন বামফ্রন্ট? যে বামফ্রন্ট আমার এলাকার উন্নয়ন করেছে, আমার নতুন ব্লক দিয়েছে, আমাদের রেগার কাজ দিয়েছে, আমাদের পেনশন দিয়েছে, ভাতা দিয়েছে, স্টেশনে চিনি, তেল, এগুলোর উপরে খুবই দিয়েছে। মানুষ তখন বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমি মনে করি যে সতর্ক
ঐক্যবদ্ধ হলেও যেহেতু 50% উপরে আমাদের ভোট ছিল এবং থাকবে এবারও, সেই দিক থেকে এটা কোনো সমস্যা হবে না। কিছুদিন আগে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী এসে গেলেন ত্রিপুরাতে জল সম্পদ দপ্তরে। উনি যে সন্তোষ প্রকাশ করলেন 75% উপর ত্রিপুরা বিভিন্ন অঞ্চলে পানীয় জলের সুযোগ সুবিধা রয়েছে, সেই জায়গাতে দেখা গেলে সারা দেশ থেকে অনেক অনেক আগে। তো সেদিকে দেখা যাচ্ছে যে কিছু কিছু পার্বত্য অঞ্চলে এখনো পানীয় জলের কিছুটা সমস্যা রয়ে গেছে। সেই সমস্যার সমাধানে কি ধরনের পরিকল্পনা আপনারা গ্রহণ করছেন? সেটা 75% না, অ্যাকচুয়ালি আরেকটু বেশি। আনকাভার্ড এরিয়া আরেকটু কম। এখন আনকাভার্ড এরিয়া কেন? কারণ কাছাকাছি কোনো সারফেস ওয়াটার নাই, উপরে ছড়া নদী এগুলো নেই, বা নিচে জল নেই। এরকম কতগুলো জায়গা আছে এবং বহুদিন হয়তো বা থাকবে। বিকল্পটা হচ্ছে দূর থেকে জল নিতে হবে পাইপলাইন বোস্টার দিয়ে। এটা এডিসি এবং স্টেট গভর্নমেন্ট তারা মিলে জায়গাগুলো আইডেন্টিফাই করে কি করা সম্ভব, তাতে কেন্দ্রীয় সরকারেরও ভূমিকা গ্রহণের প্রশ্ন আছে, কারণ বিরাট অংশ উপজাতি জনগণ। এইটা ভিলেজ কমিটি এক্স্যাক্টলি পার্টিকুলার কোনো ভিলেজ কমিটি নিজের এমন কোনো অর্থ নাই এটা করবে, এটা এডিসি স্টেট গভর্নমেন্ট মিলেই এটা করতে হবে। আমরা বিশ্বাস করি যে বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা নিয়ে, প্রকল্প নিয়ে, দূর থেকে জল এনে পরে করে মানে ট্যাঙ্কি করে সাপ্লাই জল সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হবে, সময় সাপেক্ষ এবং টাকা পয়সার ব্যাপারও সেখানে আছে। আমরা ডিমান্ড করব, বিজেপি প্রার্থীরা দাঁড়িয়েছেন তারা তো রাজ্যের জন্য কিছু বলেন না, তারা শুধু মুসলিম বিতাড়না হিন্দু রাষ্ট্রের কথাই বলেন। তো এই জায়গাগুলোতে নির্দিষ্ট প্রকল্প যেগুলো যাবে বা গিয়েছে সেগুলো যাতে কেন্দ্রীয় সরকার অনুমোদন দেয়, উত্তর পূর্বাঞ্চলের যে ডোনিয়ার আছে সংস্থা তারা যাতে আর্থিক সাহায্য করে, এটাই আমরা দাবি করব এবং তার জন্য প্রয়োজনে আমরা সংগ্রাম করব। আমি এবার চলে যাচ্ছি একটু দেশের রাজনীতি, যেহেতু বিজেপির কথা উঠেছে। আমরা জানি বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, আপনাদের বরাবরই দেখছি বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছেন, কেন্দ্রে বিজেপি সরকার বিভিন্ন জনবিরোধী আইন গ্রহণ করছেন, যার ফলে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তো ইদানিংকালে দেখা যাচ্ছে যে কানাইয়া কুমার সর্বভারত যে ছাত্রনেতা, তার উপর যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা কি বলতে চান? আপনাদের সংগঠনগুলিও দেখো, ছাত্র সংগঠনগুলি তারা প্রতিবাদী আন্দোলন। এটা প্রথম কথা হচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা কিনা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এর আগে মাদ্রাস আইআইটি মাদ্রাস আইআইটি, তারপরে হচ্ছে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, সেদিন হলো যাদবপুর ইউনিভার্সিটি। উচ্চ শিক্ষা এর আগে হয়েছে ওই যে টেলিভিশন এবং ফিল্ম ইনস্টিটিউট। উচ্চ শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে গেরুয়াকরণ করার একটা পরিকল্পনা ওরা গ্রহণ করেছে। সিলেবাসের কাজ তো আগে থেকে শুরু করেছে। এখন মানে সাংগঠনিক ভাবে এটা করার জন্য ওরা চেষ্টা চালাচ্ছে এবং এই চেষ্টাতে প্রধান বাধা হচ্ছে বামপন্থীরা। তো সুতরাং যে কোনো অজুহাতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে কিভাবে কোণঠাসা করা যায়, আইনের অপব্যবহার করে তাদেরকে গ্রেফতার করা যায়, ধ্বংস করা যায় বামপন্থী আন্দোলনের ভিত্তিকে, ছাত্র আন্দোলনে, এটার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। এবং রোহিতের যে মানে আত্মহত্যার ঘটনা, রোহিত ভেমুলার হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি,
এটা স্পষ্ট যে দলিতদের অবস্থা কি কঠিন অবস্থায় ওরা আছে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো তাতে কানাইয়া কুমারের ঘটনা, কানাইয়া কুমার নিজেই বলেছে যে একটা আলোচনা সভাতে কিছু লোক, কিছু ছাত্র, হয়তো বাইরের লোকও থাকতে পারে, তারা পাকিস্তান জিন্দাবাদ বা জাতীয় যেটা তাদের ছাত্র সংসদ সমর্থন করে না এরকম স্লোগান দিয়েছে। এই স্লোগান দেওয়ার পরিপ্রেক্ষিতে তদন্ত করে রিপোর্ট আসার আগেই কানাইয়া কুমারকে অ্যারেস্ট করা হয়। কানাইয়া কুমারের বিরুদ্ধে আইবি রিপোর্ট, পুলিশের রিপোর্ট, এরকম কোন রিপোর্টই সেখানে ছিল না যে ইন্টারন্যাশনাল এলিমেন্টের সঙ্গে তার যোগাযোগ আছে। এটা পরিষ্কার যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে বরাবর যে ছাত্র আন্দোলনের বাম ধারা, এটাকে আঘাত করবার জন্য গেরুয়া বাহিনী খুব তৎপরতা চালাচ্ছে। সেই দিক দিয়ে আমরা নিশ্চিতভাবেই এই ধরনের দেশ বিরোধী, তারপরে আমাদের অন্য দেশের পক্ষে স্লোগান দেওয়া বা কোনো পতাকা তোলা এই জাতীয় ঘটনা আমরা সমর্থন করি না, বিরোধিতা করি। ছাত্র সংসদও বিরোধিতা করেছে, কানাইয়া কুমারও বিরোধিতা করেছে। এটা করার পরেও তাকে অ্যারেস্ট করা হলো, জেলখানা ইয়েতে কোর্টে নেওয়ার সময়তে আরএসএস এর লোকরা ওকে মারল। এটা আমরা নিন্দা করেছি এবং বামপন্থী দলগুলো, 6টা বামপন্থী দল সাংবিধানিক অধিকার বাঁচাও এই থিমটার উপরে গোটা দেশে একটা ক্যাম্পেইন করবে আগামী 23 থেকে 25 ফেব্রুয়ারি। আমাদের এখানে নির্বাচন থাকাতে এটা কখন করা হবে এটা আগামী 2-1 দিনের মধ্যে ঠিক হবে। তবে আমরাও প্রোগ্রাম করব, বামফ্রন্টের উদ্যোগে এই প্রোগ্রাম আমরা করব। এই ঘটনা আরো ব্যাপকতা নেবে। এর আগে বিজ্ঞান কর্মীদের খুন করা হয়েছে এবং অসহিষ্ণুতার ইস্যুতে বহু বিজ্ঞান ব্যক্তি, যশস্বী ব্যক্তি, তারা তাদের সরকারি যে উপহার বা সম্মাননা সেগুলো ফেরত দিয়েছেন। এই ঘটনা চলছে, ওরাও আরো বেশি তৎপর হয়ে গেরুয়াকরণের পক্ষে এগুচ্ছে, মানুষের প্রতিবাদও কিন্তু বাড়ছে। এই দুটো ধারাই কিন্তু ক্রমবর্ধমান। আমরা নিশ্চিতভাবেই গেরুয়াকরণের বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষ, সহিষ্ণু এবং বহুমাত্রিক যে আমাদের দেশ, তার চরিত্র অক্ষুণ্ণ রাখার পক্ষে আমরা লড়াই চালাবো। এই যে সাংবিধানিক অধিকার বাঁচাও যে বলেন, সে এই ব্যাপারটা নিয়ে কিছু একটা বলবেন, যে ডিটেলস কিছু যে আগামী দিনের যে কর্মসূচি। সেটা আমি বললাম যে দিল্লিতে বামপন্থী দলগুলো কালকে বসেছে, ওরা 23 থেকে 25 তারিখ একটা ক্যাম্পেইন প্রোগ্রাম করবে এই ফেব্রুয়ারি মাসে। আমরা আমাদের এখানে যেহেতু মাঝখানে 24 তারিখ ইলেকশন, 23 তারিখে ক্যাম্পেইন এডিসি এলাকায় করা যাবে না। তার জন্য আমরা এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন, সম্ভবত 25 তারিখে হতে পারে, এখনো সিদ্ধান্ত হয়নি, ইলেকট্রনিক সিদ্ধান্ত হলে আমরা জানিয়ে দেব। 25 তারিখে আমরা ক্যাম্পেইন করব, ঘটনা কি হচ্ছে এটা মানুষকে জানাবো। আর আমাদের রাজ্যেও যে এদের যে অসহিষ্ণুতার প্রকাশ ঘটানোর সম্ভাবনা আছে, কারণ আমরা দেখেছি যে আমাদের সেন্ট্রাল কমিটি অফিস আক্রান্ত হয়েছে, চণ্ডীগড়ে পার্টি অফিস আক্রান্ত হয়েছে, আসামে ছাত্রদের মিছিল, প্রতিবাদ মিছিল আক্রান্ত হয়েছে। এই সম্পর্কে আমাদের রাজ্য সতর্কতা অবলম্বন করা দরকার এবং এই ধরনের যে কোনো অসহিষ্ণুতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে আমাদের কর্মসূচির মূল কথা। এটা একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার নিচ্ছে, যেটা আগে থেকে আমরা বলে আসছিলাম। এটার জন্য প্রধানত দায়ী কংগ্রেস, অল ইন্ডিয়া লেভেলেও, আমাদের রাজ্যেও অমরপুরে বাই ইলেকশন তার প্রমাণ, কংগ্রেসের ভোট। যেহেতু কংগ্রেসের কোনো মতাদর্শগত কোনো লড়াই নাই এদের বিরুদ্ধে, অর্থ
রাজনৈতিকভাবে একই শ্রেণীর লোক, এরা মানে রাজনৈতিক দল হিসাবে একই শ্রেণীর প্রতিনিধি। তো ন্যাচারালি ওরা বামফ্রন্টের বিরুদ্ধেই, বামপন্থীদের কি হঠাতে চায় নয়াউদারীকরণের বিরুদ্ধে যেহেতু আমরা কথাবার্তা বলি, তো এই সম্পর্কে সচেতন থেকেই আমরা ভবিষ্যৎ দিনেও আমরা প্রোগ্রাম নেব। অল ইন্ডিয়া লেভেল ছাড়াও আমাদের রাজ্যে আরো বেশি কর্মসূচি আমরা গ্রহণ করব এবং মানুষকে জানান দিতে হবে যে এটা আর 5টা বুর্জোয়া পার্টির মতো না, এটা একটা সাম্প্রদায়িক ফ্যাসিস্ট, ধর্মীয় ফ্যাসিস্ট একটা দল, যার শাখা প্রশাখা ছড়িয়ে আছে নানান জায়গাতে। এটা সেই সাংস্কৃতিক চর্চা হোক, ধর্মীয় চর্চা হোক, মন্দির বানানোর ব্যাপার হোক, স্কুল করা হোক, সমস্ত ক্ষেত্রেই ওরা ছড়িয়ে ছিটিয়ে এগুলো করার চেষ্টা করছে একটা গোটা পরিকল্পনার অঙ্গ হিসাবে। এটা এই সম্পর্কে আমাদের সতর্ক থাকার দরকার আছে। এটা আমাদের দেশটাকে রক্ষা করতে পারবে না, জাতীয় সংহতি বিপন্ন হবে। যেহেতু এখানে কংগ্রেসের কথা উঠলো, বঙ্গে যে কংগ্রেসের সাথে যে জোটের আহ্বানটা উঠলো, সেই দিকটি ত্রিপুরাবাসী বা ত্রিপুরা মানুষদের কি আপনারা মেসেজ দিতে চান? প্রথম কথা হচ্ছে পার্টি কেন্দ্রীয় কমিটি কংগ্রেসের সঙ্গে জোটের কথা বলেনি। কেন্দ্রীয় কমিটি কোনো কোনো মেম্বার যাদের বাড়ি পশ্চিমবাংলায়, যারা আকাঙ্ক্ষা করেন যে দ্রুত সরকারে আসার দরকার আছে, দ্রুত সরকারের জনসমর্থন নিয়ে আসলে আমাদের তো আপত্তি নেই, কিন্তু পার্টি কেন্দ্রীয় কমিটি স্পষ্টভাবেই বলেছে, সীতারাম ইয়েচুরি প্রেস কনফারেন্স, ওটাতে ডিটেলস সেখানে আছে। প্রথম কথা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি তৃণমূল কংগ্রেসের সরকারটাকে হটানো, কারণ ডেমোক্রেসি ধ্বংস করছে। তো গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, এগুলোকে রক্ষা করতে গেলে এই সরকার হটানো দরকার। এবং শুধু তা না, একটা সাম্প্রদায়িক বিভাজন বা সাম্প্রদায়িক নানান ধরনের মৌলবাদী শক্তিগুলোর কর্মক্ষেত্র হিসাবে পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ার পেছনে তৃণমূলের হাত রয়েছে। সুতরাং বিজেপির এই পোলারাইজেশনের চেষ্টার হাত থেকে বাঁচাতে গেলেও দেশটাকে তৃণমূল সরকারকে হটাতে হবে। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে এই সরকারকে হটাতে গেলে লেফট তো আছেই, সমস্ত গণতান্ত্রিক শক্তি যারা ডেমোক্রেসি রেস্টোর করতে চায়, সেকুলার ওয়েস্ট বেঙ্গল বা সেকুলার ইন্ডিয়া করতে চায়, তাদের সবাইকে আহ্বান জানানো হয়েছে। এখানে কংগ্রেসকে সাধারণত আমরা গণতান্ত্রিক পার্টি বলি না, আমরা সেকুলার পার্টি বলি। এখানে বলা হয়েছে গণতান্ত্রিক শক্তিগুলোকে আহ্বান জানানো হয়েছে। আমাদের 21তম পার্টি কংগ্রেসে যে রাজনৈতিক রণকৌশল গ্রহণ করা হয়েছে, বাম গণতান্ত্রিক ফ্রন্ট গড়ে তোলা, রাজ্যে রাজ্যে গণতান্ত্রিক বামপন্থী শক্তিগুলোকে সংহত করা, ওইটার উপরে ভিত্তি করেই কিন্তু নির্বাচনী রণকৌশল গ্রহণ করা হয়েছে। এখন এই আওয়াজের পরিপ্রেক্ষিতে আনন্দবাজার বা এরকম 2-1টা চ্যানেলের মানে ইন্টারপ্রিটেশনের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা যেভাবে ওরা করছে, এটা ঘটনাটা ঠিক নয়। আমরা অপেক্ষা করব, কারণ অনেক গণতান্ত্রিক শক্তি, ব্যক্তি, গোষ্ঠী, মঞ্চ প্রচুর আছে পশ্চিমবাংলায়। এদেরকে ঐক্যবদ্ধ করা, এখন তাতে কংগ্রেসের ইন্ডিভিজুয়াল বা কোন গোষ্ঠী বা কি ভবিষ্যতে এরা মঞ্চে আসবে, এটা পরের প্রশ্ন। পার্টি বলেছে যে এই হচ্ছে সেন্ট্রাল কমিটি ডিসিশন, এটা যাতে পশ্চিমবাংলায় যথাযথভাবে ক্যারিড আউট হয়, প্রতিপালিত হয়, তার জন্য পলিটব্যুরো রাজ্য সম্পাদক মন্ডলীর সঙ্গে কনসালটেশনের মাধ্যমে এই কাজটা সম্পন্ন করবে। সেন্ট্রাল কমিটি পলিটব্যুরোকে অথরাইজ করেছে। সুতরাং কেউ যদি বলে যে কংগ্রেসের সঙ্গে জোট, স্টার্টিং পয়েন্ট যদি এটা হয়, এটাতে আমরা সমর্থন করছি না, এরকম কোনো কথা হয়নি। 1 2 নম্বর হচ্ছে তার প্রতিক্রিয়া ত্রিপুরাতে কেন? আমরা আসামে বলেছি কংগ্রেস গভর্নমেন্ট পরাস্ত করতে হবে, বিজেপিকে আইসোলেট করতে হবে। কেরালায় বলেছি যে ইউডিএফ গভর্নমেন্ট, কংগ্রেসের নেতৃত্বাধীন এই গভর্নমেন্টকে পরাস্ত করতে হবে এবং বিজেপি যে মানে
এগুলো চেষ্টা করছে, এটাকে বাধা দিতে হবে। এবং বাম গণতান্ত্রিক শক্তিগুলো শক্তিশালী। তো ন্যাচারালি ওই দিকেও আপনার তামিলনাড়ুর ক্ষেত্রেও তাই দ্রাবিড়িয়ান পলিটিক্যাল পার্টিগুলো ডিএমকের সঙ্গে কংগ্রেসের মিল হয়েছে। আমরা সেখানে বামপন্থীরা এবং গণতান্ত্রিক আরো এক দুইটা দল মিলে ওখানে একটা যৌথ মঞ্চ করে আমরা নির্বাচনী লড়াই করছি। সুতরাং ত্রিপুরার জন্য, ত্রিপুরাতে তো ওরা বিধানসভা এখনো প্রধান বিরোধী দল, তো ন্যাচারালি এদের সঙ্গে ঐক্য বা এই চিন্তা করার কোনো অর্থ আসে না। অল ইন্ডিয়া লেভেলে এটা তো একটা পার্টি, তো ত্রিপুরা পশ্চিমবাংলা পার্টি তো আলাদা না, কেরালা পার্টি আলাদা না। অল ইন্ডিয়া পার্টি যে লাইন গ্রহণ করবে ওইটাকে মাথার মধ্যে রেখেই নির্বাচনী সমঝোতা, অ্যাডজাস্টমেন্ট, অনুক্রম ইত্যাদি সব। আর ত্রিপুরার এই প্রশ্নটা অনেকেই করছেন সাংবাদিকদের মধ্যে, অনেকে উৎসাহিত বেশি এখানে। এখন এটা ইমেচুর করছেন, এটা এই সময়তে কষ্টকল্পিত আলোচনা কংগ্রেসের সঙ্গে, যে কংগ্রেস বিজেপির সঙ্গে আঘাত করতে পারে। আমাদের রাজ্য এই ইলেকশনে যে কংগ্রেস আইপিএফটি, আইএনপিটি যেখানে যেরকম শক্তি সুবিধা বামফ্রন্ট ঘটানোর জন্য এদের সঙ্গে আঘাত করতে পারে, তো সেই কংগ্রেস সম্পর্কে নতুন করে মূল্যায়ন করার তো আমাদের কিছু নেই। এই সারা দেশে যেগুলো সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, অসহিষ্ণুতা নিয়ে আপনারা সরব হচ্ছেন কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে, আপনাদের আগামী দিনগুলিতে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে আরো কি ধরনের আন্দোলন করে চলবেন মানুষের সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একটা জিনিস পরিষ্কার যে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে কংগ্রেস বিজেপির মধ্যে কোনো ফারাক নাই। কংগ্রেসকে এখনো আমরা ধর্মনিরপেক্ষ দল বলি, আর বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ধর্মীয় ফ্যাসিস্ট একটা দল, আরএসএস দ্বারা পরিচালিত। এই পরিস্থিতিতে সংসদের ভেতরে অধিবেশন আরম্ভ হচ্ছে সম্ভবত 30 তারিখে বা এই সময়টাতে, 28 তারিখ পর্যন্ত বাজেট। ন্যাচারালি আমরা দেখবো ইকোনমিক বার্ডেন জনগণের উপরে চাপানো হচ্ছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে গণসংগ্রাম, এই দুটোকে একসঙ্গে করেই আমরা আমাদের দেশের এই মুহূর্তে প্রধান যে বিপদ, ধর্মীয় ফ্যাসিস্ট শক্তির বিপদ, সেটাকে আমরা মোকাবেলা করব। সেই মোকাবেলা করার প্রশ্নে পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে যে কোনো শক্তি আসতে পারে, ব্যক্তি, পার্টি, যাদের সেকুলার ট্রেডিশন আছে আসতে পারে, কিন্তু এটার অর্থ এই নয় যে এটা নির্বাচনের প্রস্তুতি বা নির্বাচন কোনো ফ্রন্ট এডিশন করে তোলা হবে, এরকম কোনো কথা না। সম্প্রতি দেখা গেল রেগা কর্মসূচিতে কর্মদিবসে ত্রিপুরার ধলাই জেলা এবং গোমতী জেলা প্রথম স্থান করে অর্জন করেছে। 99% ওয়ার্ক হয়েছে, সারা দেশে 45% নিয়ে। তো সেই জায়গায় দেখা গেল কিছু কিছু প্রবাদ দৈনিকগুলিতে বলা হচ্ছে যদি ত্রিপুরার উন্নয়ন হতো তাহলে 99% কাজ কেন হতো। সেই দিকটাতে আপনি কি বলছেন? সারা দেশে 45% হচ্ছে, সেই জায়গায় ত্রিপুরাতে 99% করা হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে ত্রিপুরার উন্নয়ন এখনো হয়নি। সে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা না, শুধু উন্নয়ন কি, উন্নয়নের প্রশ্ন না, এই জায়গাতেই তো বেসিক ডিফারেন্স হচ্ছে কংগ্রেস বিজেপির সঙ্গে এবং তাদের পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যমের সঙ্গে। যে কোনো ভাবেই হোক আমার ডোমেস্টিক মার্কেট তৈরি করতে হবে, অভ্যন্তরীণ বাজার তৈরি করতে হবে। অভ্যন্তরীণ বাজার তৈরি করতে গেলে ইলেকশনের আগে 50 টাকা বুঝে দিলাম, এটা তো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে সে কাজ করবে, সংস্কারে কাজ হোক, নতুন রাস্তা হোক, তারপরে কৃষি কাজের জন্য হোক, বাগান করার জন্য হোক, সে করবে। সেটা করার মধ্য দিয়ে মানুষের হাতে পয়সা যাবে, পয়সা হলে আমবাসার ব্যবসায়ীরা বিক্রি করতে পারবে, তাদেরও লাভ হবে। তারা আবার কলকাতার ব্যবসায়ীদের কাছ থেকে মালামাল আনবে, তো মালামাল আনলে কলকারখানা আরো বাড়বে, শিল্পায়ন হবে, তাতে বেকারদের কর্মসংস্থান বাড়বে। এই যে অভ্যন্তরীণ বাজার তৈরি করা, সাধারণ মানুষের পারচেজিং পাওয়ার বাড়ানো,
এটা হচ্ছে বামপন্থীদের বিকল্প। আর বিজেপি কংগ্রেসের বিকল্প হচ্ছে ব্যয় সংকোচন করা, রাজ্যগুলোকে টাকা কম দাও, রেগাতে টাকা কমাও, স্বাস্থ্যতে টাকা কমাও, কৃষিতে ভর্তুকি কমাও, তারপরে শিক্ষাতে পয়সা কমাও, হাইয়ার এডুকেশন ইউজিসি কে যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা কমিয়ে দাও, তার পরিকাঠামো উন্নয়নে টাকা পয়সা কমিয়ে দাও, স্পেশাল ক্যাটাগরি স্টেটগুলোকে টাকা কম দাও, নতুন করে কর্মসংস্থান না, যা কিছু করতে হয় কন্ট্রাক্ট সার্ভিসে করো। এই যে বৈপরীত্যটা, এই বৈপরীত্যটা কংগ্রেস বিজেপি অর্থাৎ দেশি বিদেশি ধনিক শ্রেণী এরা ভালো চোখে দেখে না। সুতরাং তারা পত্র পত্রিকা বা তাদের চ্যানেলগুলো ভালো চোখে দেখে না। তারা মনে করে অন্য জায়গায় সব কাজ হচ্ছে আর এখানে সব টাকা মেরে দিচ্ছে। তো মেরে দেওয়ার রেজাল্ট হবে ভিলেজ কমিটি নির্বাচনে বা পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি। এগুলো একেবারেই বাজে কথা। আমরা আমাদের বিকল্প লক্ষ্যে আমরা এগোচ্ছি। এটা এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে এনে কোনো লাভ নেই। কোনো কোনো ক্ষেত্রে আনতে হবে, সে আলাদা কথা। কিন্তু এনথার্সে সব জায়গায় কৃষক আত্মহত্যা করছে। ওরা বলছে যে ফার্মিং করার জন্য বিদেশি মাল্টিন্যাশনাল কর্পোরেশন এখানে আসবে, এদেরকে জায়গা দিতে হবে। জায়গা দিতে গেলে ট্রাইবালদের উচ্ছেদ করো, এসসিদের উচ্ছেদ করো, অন্যান্য লোকদের উচ্ছেদ করো। এই যে ফিলসফি বা এই যে অর্থনৈতিক লাইন, এই লাইনের সম্পূর্ণ বিরোধী আমরা, এবং বিরোধী বলেই এদের সহ্য হচ্ছে না যে পরপর 5 বার 6 বার আমরা রেগাতে ত্রিপুরা প্রথম স্থানে রয়েছি। এটা ওদের হিংসা হচ্ছে, এবং এই হিংসা হওয়ার পরিপ্রেক্ষিতে এরা এই সমস্ত কোশ্চেন তুলে কেন্দ্রীয় সরকারের কাছে পরোক্ষভাবে বলতে চায় টাকা পয়সা দিও না, কিন্তু টাকা কিন্তু সব পার্টি অফিসে চলে যাচ্ছে, যেটা অবাস্তব কথাবার্তা। পার্টি অফিস যেখানে যেখানে পার্টি আছে, পার্টি অফিস করছি আমরা, জনগণের দান নিয়ে আমরা করছি। তো সেই জায়গায় রেগার টাকা কি করে আসবে, এটা পার্টি অফিসে দ্বারা। সুতরাং এটা ওদের ক্যাম্পেইন চালু যে নীতি, সেই নীতির পক্ষে কিছু লোকজন থাকেই, তারপরে কিছু পত্রপত্রিকা, তারপরে এই চ্যানেল এগুলো থাকে, এরা এগুলো প্রচার চালাচ্ছে। আপনাদের বিভিন্ন নেতৃবৃন্দরা শোনা যায় যে বিভিন্ন জনসভার মধ্যে বা যে বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, এই কথাটা মানে তাৎপর্যটা ব্যাখ্যা করে। তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে যে যে কাজগুলো বামফ্রন্ট বর্তমানে করছে, গুণমানের দিক থেকে সেগুলো আরো যদি ভালো বাড়ানো যায়, ভালো করা যায়, দ্রুত ট্রান্সপারেন্ট ওয়েতে যদি করা যায়, এটাই নতুন বামফ্রন্ট, উন্নততর বামফ্রন্ট। বিকল্পের সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়া সামনে, এটাই তো অল ইন্ডিয়া লেভেলে বামপন্থীরা পশ্চিমবাংলা কেরালা যখন ছিল তারা বিকল্প দেখিয়েছে, এখন শুধু ত্রিপুরায় বামপন্থী সরকার রয়েছে। তো ন্যাচারালি আমাদের অল ইন্ডিয়ার রাজনৈতিক কর্তব্য একটা, যে আমরা এখানে কি করছি, কিভাবে এই ভিক্ষাবৃত্তি, গরিবানা, এই যে না খেয়ে মরা, রোগে শোকে মরা, এগুলো কিভাবে, সন্ত্রাসবাদ, এগুলো কি করে মোকাবেলা করলাম, মানুষ জানতে চায়। এটাই তো শিক্ষা, এটাই তো বিকল্প। সেই বিকল্পটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেটা অনেকে পছন্দ না। আমি আলোচনা শেষ পর্বে আপনার কাছে একটাই কথা জানাই যে এবারে ভিলেজ কমিটি নির্বাচনে আপনারা কি স্লোগান নিয়ে মানুষের কাছে আসেন? বলেছি আমি আগে, প্রথমেই বলেছি যে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং আমাদের অখণ্ড ত্রিপুরা, এই 4টা মূল স্লোগান। এটার পক্ষে যারা, তারা এক শিবির, তাদের প্রতিনিধিত্ব লিডিং রোল প্লে করছে লেফট্রন। আর আরেকটা শিবির হচ্ছে অনৈক্য, অশান্তি, অনুন্নয়ন এবং আলাদা রাজ্য, এডিসি এলাকা নিয়ে। এটা হচ্ছে একটা শিবির। এই 2 শিবিরের লড়াইটা অ্যাকচুয়ালি ভিলেজ কমিটি। এখানে আমি ভিলেজে থেকে আমি প্রায়োরিটি গ্রুপের রেশন কার্ডটা পাওয়া উচিত ছিল, কিন্তু পেলাম না। কেন পেলাম না?
পেনশনটা পাওয়া উচিত ছিল, ভাতাটা, সেটা আমি পেলাম না, বা আমার এখানে একটা ওই হাইড্রোজেন পয়েন্ট দেওয়া উচিত ছিল, হয়নি। এগুলো নির্দিষ্ট, যেহেতু স্থানীয় ইলেকশন, কিছু কিছু ক্ষোভ টোপ এগুলো থাকতে পারে, কিন্তু মানুষ এটা বুঝে যাচ্ছে যে আসলে এটা নীতিগত প্রশ্ন, এটা নীতির ব্যাপার। নীতি না থাকলে কি ট্রাইবেল, কি বাঙালি মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রী, ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার যেই হোক না কেন, নীতি রূপায়িত করা, সেই রূপায়ণে ভিলেজ কমিটির ইম্পর্টেন্ট রোল আছে। ভিলেজ কমিটি জনগণের কাছে দায়বদ্ধ থেকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে, এটাই করা উচিত আমরা মনে করি। সামনের দিনে আরো বেশি বেশি করে এই দায়বদ্ধতা আমরা পরিস্ফুট করার জন্য চেষ্টা করব, মানুষ যদি আমাদের সমর্থন করেন। কংগ্রেস, বিজেপি, আইপিএফটি এদের কোনো এগুলো নাই, এর দায়বদ্ধতা নাই, টাকা পয়সা দিয়ে আর ইলেকশনে জয়লাভ করতে চেষ্টা করে, বা এমন স্লোগান, যে স্লোগান খুব দ্রুত ক্যাচি স্লোগান দিয়ে, যার কোনো তাৎপর্য নাই। চাকরি সংকট, আমার কৃষি অর্থনৈতিক সংকট, আমাদের সাংস্কৃতিক সংকট, আমাদের গোটা দেশে যেমন নানান জায়গাতে আমাদের মধ্যে যে একটা একতা, সেই একতা বিনষ্ট করবার বিষয়, এই বিষয়গুলো মাথার মধ্যে না রেখে এগুলো মানুষ খুব বড় অংশের মানুষ চিন্তা করে ভোট দেবেন আমার মনে হয় না। যদি চিন্তা করেনও, তাইলেও সেগুলো সমাধান করতে বামফ্রন্ট পরিচালিত সরকার, রাজ্য সরকার এবং এডিসি, তারাই একমাত্র এগুলো করতে পারবে, অন্যদের পক্ষে এটা করা সম্ভব না। এবং কেন্দ্রের কাছ থেকে যত বেশি টাকা আমরা আনতে পারবো, ন্যায্যত, আইনত, সাংবিধানিক মতে, তত বেশি টাকা ভিলেজ কমিটিতে যাবে, এডিসিতে যাবে, স্তর পঞ্চায়েতে যাবে, শহর সংস্থাগুলিতে যাবে। সুতরাং উন্নয়নের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে রিসোর্স ফ্লো টুয়ার্ডস দ্য স্টেটস, এটা খুব ওতপ্রোতভাবে জড়িত। ভোটাররা নিশ্চয়ই বিজেপি প্রার্থীদের প্রশ্ন করবেন, তারা জানেন কিনা আমি জানি না। কংগ্রেসের লোকদের প্রশ্ন করবেন যে ঠিক আছে কংগ্রেস বন্ধুরা, আপনারা তো সরকারে নাই, কিন্তু আপনারা দাবি করতে পারেন, আপনারা লড়তে পারেন। তারপরে বিজেপি তো সরকারেই আছে, তো আপনারা তো কিছু বলছেন না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম কম, অথচ এখানে আমাদের বেশি দরে কিনতে হচ্ছে। 22 টাকা করে পেট্রোল আমরা পেতে পারি, এখানে ডিজেল আরো কম দরে পেতে পারি, এখনকার যে কন্ডিশন। অথচ শেষ বসিয়ে বছরের পর বছর এই কোটি, কয়েক হাজার, 3,500, 2,500 এরকম কোটি কোটি টাকা করে এগুলো নিয়ে, এগুলো যে ওয়েলফেয়ার স্কিমে খরচ করছে ঘটনা তা না, কেন্দ্রীয় সরকার এগুলো করছে কি বাজেট ঘাটতি কমাতে হবে। কারণ ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা শর্ত দিয়েছে 3.5% বেশি ঘাটতি রাখতে পারবে না জিডিপি। তারা আবার আমাদের রাজ্যগুলোকে বলছে হুঁশিয়ার, ঋণ নিতে পারবে না বাজার থেকে, এতটুকু পরিমাণ লিমিট। কেমন এইভাবে গোটা বিষয়টাকে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করছে ওরা। এখন যারা সরকারে আছে বা আগে যারা ছিল, তারা কেউই এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেনি, সারেন্ডার করেছে, যার ফলে আরো চেপে ধরছে আমাদেরকে, মানুষের জীবন জীবিকা করে আক্রমণ হচ্ছে, না বিশ্বাস হচ্ছে মানুষের। ধন্যবাদ। দর্শক বন্ধুগণ, শুনলেন আমাদের আজকের এই মুখোমুখি অনুষ্ঠানের যে অতিথি, ত্রিপুরার CPIM দলের রাজ্য সম্পাদক বিজন্দরের মুখে রাজনৈতিক আলোচনা। এই ধরনের আরো রাজনৈতিক আলোচনা আগামী দিনগুলোতে আমরা নিয়ে আসবো। আমাদের সঙ্গে দেখতে থাকুন আমাদের মুখোমুখি অনুষ্ঠান আগামী দিনগুলিতে, সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।